আসসালামু আলাইকুম। পড়ে শোনাচ্ছি লেখক কিঙ্কর আহসানের আরও একটি উপন্যাস মধ্যবিত্ত। মধ্যবিত্ত উপন্যাসটি প্রথম প্রকাশ হয় ২১শে গ্রন্থমেলা ২০১৭ সালে। উপন্যাসটিকে লেখক উৎসর্গ করেছেন ফারজানা হককে। কোলাহলের কারাগার, দেশলাই বাক্স, মুঠো ভরা আকাশ, মোহর জমাচ্ছ, কান্না জল একটু ছাই, সময় নিয়ে তাই পোড়াই। মা জানেন তিনি আজ মারা যাবেন। কলকাতায় প্রচণ্ড গরম। রাস্তার বাইরে দাঁড়িয়ে লেবুর শরবত খাচ্ছি। ফুচকা খেয়েছিলাম একটু আগে। ১ রুপিতে 2টো ফুচকা। ফুচকার ভেতরে তেঁতুল আর মরিচের তৈরি বিশেষ রস। খুব ঝাল হলে হাতে তৈরি আলুর চিপসে ছোট্ট একটু কামড়। নেশা ধরে যায়। পেট ভরার জন্য দুপুরবেলা গোটা 15 ফুচকা খেলেই হলো। এদিকে কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান তুলে বসে যায় ব্যবসায়ীরা। আমার জন্য সুবিধা। স্বাস্থ্য নিয়ে টেনশন নেই, ফিটফাট আছি। ওলটপালট খেলেও পেট ঠিক। গত কয়েকটা দিন এসব খেয়েও সুস্থ আছি খুব। সকাল হলে ডিম ভুনা, গরম ভাত। যে হোটেলে থাকি সেখানকার রসুই ঘরে সব কিছু ঝাল ঝাল রান্না হয়। ঝাল খেতে পারি না। আম খুব সস্তা এদিকে, কেজি মাত্র 20 রুপি। 12 মাসে এমন দামে ওঠানামা নেই। আম কিনে আনি, ঝাল এড়াতে আম দিয়ে ভাত খাই। 2টো আম দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার পর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। হাসপাতালে যাওয়ার পথে মাটির ঘুঁটিতে গরম গরম দুধ চা, একদম ফ্রেশ। কখনো কখনো অবশ্য থামস আপও খাওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস, একটু ভাব নিয়ে চুমুক। দেশ ছাড়ার পর খাবার ধরন বদলেছে। সাথে আসা বাবা, বড় মামা আর ছোট বোন রবি বিপদে পড়লেও আমি মানিয়ে নিয়েছি। এই অবস্থায় আবদার চলে না। মায়ের অসুস্থতার সময় মানিয়ে নিতেই হবে। অপারেশন আজ, হুড়মুড়িয়ে গরম বাতাস আসছে। আমার খিদে কমে না। টেনশন হলেই পেট খালি হয়ে যায়। ছোটবেলা থেকে অভ্যাস। বড় মামার চোখ রাঙানি এড়িয়ে ঝালমুড়ি নিয়ে 10 রুপির। ঝালমুড়িটা ভালো করে। অনেক পেঁয়াজ আর নারিকেল দিয়ে বানায়। মুড়ির সাথে মাখানো ঝোলের টেস্টটাই অন্যরকম। মুড়ি খেতে খেতে যখন মুখের ভেতর ছোট ছোট সেদ্ধ মিষ্টি আলুর টুকরা পড়ে, তখন আরামে চোখ বুজে আসে। ঝালমুড়ি মুখে দিয়েই আমি চোখ বন্ধ করে থাকি। অন্য কিছু নিয়ে ভাবতে ইচ্ছে করে না। মায়ের অপারেশন নিয়ে টেনশন করতে ইচ্ছে করে না। খাবার নিয়ে ভেবে অন্য সব কিছু ভুলে যেতে চাই। তোর মা মনে হয় আর পারল না থাকতে। কথাটা বলেই বাবা ফুপিয়ে কাঁদে। আমি বাবার কান্না দেখি। এই লোক সচরাচর কাঁদে না। বয়স্ক একটা মানুষের কান্না দেখতে ভালো লাগে না। দুলা ভাই কাঁদবেন না তো, দোয়া করেন, কাজে লাগবে। শুকনো গলায় বলল মামা। মন তারও ভালো নেই। আমাদের লোকটা শোকে ভয়ে ফাঁপা বেলুনের মতন চুপসে আছে। ডাক্তার বলেছেন বিষয়টা আর তাদের হাতে নেই। সাধ্য মতন চেষ্টা করবেন, বাকিটা ভাগ্যের উপর। অপারেশন হবে একটু পর। 12 ঘন্টার মেজর অপারেশন। আমার ছোট বোন রুবির জন্মের পর থেকেই মা অসুস্থ। অলক্ষণে রবি। কষ্টের শেষ নেই মায়ের। মুখ থেকে দমক দমক রক্ত বের হয়। জ্বর কাশি প্রতিদিনের গল্প। রোগ ধরা পড়ে না।
দেশের ডাক্তার বাদ যায়নি। দেশে কেউ বলে টিবি, আবার কেউ বলে ব্রঙ্কাইটিস। পীর ফকির সবার কাছে ছোটা হয়েছে, উপকার নেই কোনো। অবস্থা যখন খুব খারাপ তখন আসতে হলো ভারতে, কোনো নোটিশ ছাড়াই হুট করে। হাসপাতালে ভর্তির পরই ডাক্তার বিশ্বজিৎ জানালেন অবস্থা ভালো না, অপারেশন লাগবে, শেষ চেষ্টা, ঠিক হবার চান্স কম। অপারেশনের জন্য রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। বাবা রাজি হলেন, পরিবারের সবাইকে রাজি হতে হলো। শুধু মা বললেন, আমি অপারেশন করাবো না, আমাকে তোরা মারিস না, দেশে নিয়ে যা, আমি সুস্থ হয়ে যাব, দেখিস। অসুস্থ কারো কথা আমলে নিতে নেই, আমরাও নেইনি। অপারেশন হবে কিছুক্ষণ পরেই। মনমরা সবাই, মনে হয় আমার মায়ের আজ শেষ দিন। এই কলকাতা শহরে মারা যাবে আমার মা, ভালো লাগে না। এসব ছাইপাশ কষ্ট নিয়ে পড়ে থাকতে ভালো লাগে না। অন্য কিছু নিয়ে ভাবতে চাই। এই মাটির পৃথিবীতে দুনিয়ার সব কষ্ট একা নিতে চাই না। রাগে দুঃখে গ্রোশাসে ঝালমুড়ি গিলতে থাকি। পুরো কলকাতা গিলে ফেলতে ইচ্ছে করে। আই হেট কলকাতা। এই মুহূর্তে দেশের কথা ভাবতে চাই। প্রিয় দেশের কথা মনে পড়ে ভালোবাসার বাড়িটার কথা। বরিশালে আমাদের ছোট্ট একটা বাড়ি আছে, মধ্যবিত্তের মাথা গোজার ঠাই। বাড়ির খয়েরি গেটটা সবসময় শরীরে কাগজে ফুল আর লতাপাতা পেঁচিয়ে পেট ফোলা অজগরের মতো ঝিমায়। বাড়ির নাম আপন ভিলা। চুপচাপ শুনশান। গোরস্থান থেকে বের হয়ে কাঁচা ইটের রাস্তা ধরে 30-35 গজ হেঁটে আসলেই সবার আগে খয়েরি গেটটা চোখে পড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। ঝা চকচকে উঠোন দেখে তাজ্জব বনে যেতে হয়। পরিষ্কার রাখার জোর চেষ্টা। আমার মায়ের সূচিবায়ু আছে, অপরিষ্কার কোনো কিছু সে সহ্য করতে পারে না। সবকিছু ঝকঝকে তকতকে থাকা চাই। মায়ের কারণে আমরা ভাই বোন আর বাবাও নোংরা কোনো কিছু পছন্দ করি না, করার উপায়ও নেই। কারণ মাকে ভয় পাই। খুব বেশি ভালোবাসি বলেই হয়তো এই ভয় পাওয়া। মা বলেছিল টাকা পয়সা একটু জমলে ঈদের পরেই পুরো উঠানটা সিমেন্ট দিয়ে বাঁধাবে বাবা। ভেতরে বসার জন্য ছোট ছোট টুলও থাকবে, তখন দেখতে জমাটি হবে। কিন্তু সেটি হবার জো নেই আর। মায়ের চিকিৎসায় বেরিয়ে যাচ্ছে টাকা, ধার দেনা হয়েছে অনেক। টাকা পয়সার কথা বাদ দিয়ে বাড়ির কথায় আসি। ভেতরটা একদম সাজানো গোছানো ফিটফাট। গেটে ঢোকার ঠিক পরপরই নিয়ম মেনে সৌন্দর্য বাড়াতে দাঁড়িয়ে গেছে সুপারি, নারকেল, মেহগনি আর গোলাপ জবা ফুল। রজনীগন্ধা আছে একটা। পাম ট্রি গাছের গা ঘেঁষে কতগুলো পাতাবাহার ও আছে। কিছু চড়াই, শালিক, কাক এ বাড়ির দিকেই থাকে। একটা মন খারাপ করা শান্ত পুকুর, পাট ঘেঁষে দাঁড়ানো গাছগুলোর ছায়া বুকে নিয়ে বিষণ্ণ গান গেয়ে যায় দিনভর। শ্যাওলায় ভর্তি সিমেন্টের ঘাট। পেট মোটা বিড়াল টুটু প্রতিদিন দুপুরে চুরি করে দুধ খেয়ে পালিয়ে যায় পুকুর পাড়ের পথ ধরে। ভারী লাগে দেখতে তখন বিড়ালের পাগলামি। এবারের সব সুন্দর, শান্ত, সুন্দর। আমার কলেজ কাছেই। ঘর থেকে বের হলেই
ফোনিক্স সাইকেলটা সাথে নেই। নগদ ৩,০০০ টাকা দিয়ে কেনা সাইকেল। সাইকেলের সামনে একটা অটো লাইট লাগানো আছে, রাতে চলাফেরার জন্য লাগে। মাসে একবার ব্যাটারি বদলালেই হয়। একটা মস্ত তালা আছে, সেই চাকার সাথে পেঁচিয়ে লাগানো। এদিকে চুরির ভয় আছে, তাই সাবধান। বাইক চালানোর ইচ্ছা থাকলেও বাবা দেয় না। কলেজ এবং টিউশনের জন্য সাইকেলটাই ভরসা। দেশে প্রতিদিন বিকেলে নিয়ম মেনে বের হই। মন ভালো করা বিকেলে, আকাশের নীল রং এর অতিরিক্ত ঝাপাঝাপি করা বিকেলে যেতে হয় মাহবুবার জন্য। মাহবুবা আমার স্টুডেন্ট, ভালো নাম তানজি। প্রাইভেট টিউশনিটাতে হাত খরচটা উঠে আসে। বাবা হাত খরচ নিয়ে যন্ত্রণা দেয়, তাই অবসরে মাহবুবাকে পড়িয়ে দুটো আয় করিয়েছি। স্টুডেন্টের বাড়িতে গেলেই প্রতিদিন বাড়ির কাজের লোক ক্ষিতিশ সন্দেশ, মুড়ি আর দুধ চা নিয়ে আসে। খাওয়া শেষ হলেই পরেই পড়ানো শুরু। আমি খাওয়ার জন্য অপেক্ষা করি, অনেক সময় নিয়ে খাই, ভালো লাগে। খাওয়ার লোভে মাহবুবার বাসায় যাওয়ার দিনগুলো মিস করি না। সে আমার কাছে ছবি আঁকা শেখে। মাহবুবা সামনে ইন্টার দেবে, ক্লাসে ছবি আঁকার ঝামেলা নেই। ছোটবেলায় ছিল, মাহবুবা তবুও ছবি আঁকা শিখতে চায়, আঁকতে চায়। নিজের বাবার কাছে ছোট্ট আবদার তার এই। বাবার এই ঢং পছন্দ না। সে বলে, ছবি আঁকা দিয়ে ধুয়ে কি পানি খাবো? ইন্টারটা দিলেই বিয়ে। এত বড় ঢিঙ্গি মেয়ে পাহাড় দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই শহরে ইন্টারে পড়া মেয়ে মানেই বিয়ের বয়স হয়েছে, তাকে আর ঘরে রাখা যাবে না, রাখলেই সর্বনাশ। দেশের অবস্থা ভালো না, বখাটে ছেলেরা কখন না কি করে বসে। মান সম্মান রাখতে হবে তো নাকি? মাহবুবার মায়ের কারণে ছবি আঁকানোর কাজটা আমি পেয়েছি। আমি আর্ট কলেজের স্টুডেন্ট নই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিজিক্স নিয়ে পড়ছি, সায়েন্সের স্টুডেন্ট। মেট্রিকে বায়োলজির জন্য ব্যাঙ, মানুষের হাড় এসব আঁকতে হয়েছে। ছোটবেলা থেকেই আঁকার হাত ভালো। নিজের চেষ্টায় ছবি আঁকা নিয়ে দু একটা বাইরের বইও পড়েছি। এসব যোগ্যতার কারণেই পড়ানোর সুযোগটা হয়েছে। মাঝে মাঝে ছবি আঁকার পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এসবও পড়াতে হয়। মাহবুবার মা মেয়েকে নিয়ে লড়াই করেন মেয়ের বাবার সাথে। তিনি চান মেয়ে মানুষ হোক, পড়াশোনা করে ছেলেদের সাথে সমান তালে পাল্লা দিক। মাহবুবার সবকিছুতে তার খবরদারি চলে। খবরদারি চলে আমার উপরেও। আমাকে বলেছেন, খালি আঁকাঝোঁকা করলে হবে না স্যার, এই বেতনে অন্যরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব পড়ায়। পড়াবেন স্যার, মাঝে মাঝে পড়াবেন। মেয়েদের এখন আর পড়াশোনা ছাড়া গতি নাই, কি বলে? কথা মেনে নিয়েছি। যার হাত দিয়ে বেতন আসে তার সব কথা শুনতে হয়। প্রায় প্রতিদিন অল্প কিছুক্ষণ ড্রয়িং করেই ফিজিক্সের বই নিয়ে বসি। টর্ক, চক্র এইসব জিনিস পড়াই। পড়াতে পড়াতে মাহবুবার সাথে আলাপ হয়। তার অনেক কিছুর সাথেই পাঠ্যপুস্তকের যোগাযোগ নেই। লুকাবো না, যে কোনো বিষয়ই হোক না কেন মাহবুবার সাথে গল্প করতে আমার ভালোই লাগে।
কলকাতা আসার আগে শেষবারের মতো গিয়েছিলাম ওর বাসায় বিকেলে। তখন আকাশ লাল হয়েছিল, ডিমের কুসুম যেভাবে ছড়িয়ে যায় ঠিক সেভাবে সূর্যের আলোর লাল রং ছড়িয়ে পড়েছিল আকাশে। ফোনিক সাইকেলটায় তালা দিয়ে মাহবুবার ঘরে ঢুকতেই কাজের লোক ক্ষিতীশ এক গ্লাস পানি নিয়ে যায়, ছেড়ে দিয়ে যায় টিভি ফ্যানটা। শার্টের উপরের বোতামটা খুলে আমি একটু শান্তি করে ফ্যানের বাতাস খাই, ভালো লাগছিল। মাহবুবা আসে, টেবিলে বসে। অনেক হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সামনে পরীক্ষা, পড়ার চাপ আছে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। জানালা লাগোয়া নিম পাতা, পাতায় সে ঢুকে পড়েছিল গ্রিল দিয়ে। পাতার অদ্ভুত ক্ষমতা, ছোঁয়া লাগলেই সতেজ লাগে। মন ভালো ছিল খুব, কারণ বেতন হবে, কটকটি নোট আসবে হাতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘ্রাণ টাকার। ফুল, পাতা, সুগন্ধি সব হার মেনে যায় টাকার কাছে। ঠিক করেছিলাম টাকা পেলেই চলে যাব রয়্যাল হোটেলে, মোগলাই আর দুধ চা মেরে দেব। মায়ের জন্য শাড়ি কিনব, নিজের জন্য কিছু কেনাকাটাও দরকার। বেতন না হলে বিপদ। মানিব্যাগে সব নিয়ে 150-200 টাকা আছে, বাকিটা ভর্তি ভিজিটিং কার্ডে। ফোলা মানিব্যাগ দেখে অনেকেই ঘাবড়ে যায়, মনে করে অনেক টাকা আছে। মানুষের এই চমকে যাওয়াটা ভালো লাগে, তাই মিছিমিছি কার্ড ভরে মানিব্যাগটা মোটা করি। শেষ পর্যন্ত বেতন হয়নি, টাকা ছাড়াই বের হয়েছি বাইরে। একদিন আমার অনেক টাকা হবে, আমি এই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে দেখতে কোনো দোষ নেই আসলে। তবে হ্যাঁ, আমার কোনো স্বপ্নই আমার নিজের জন্য না, মায়ের জন্য। খুব বেশিক্ষণ ছিলাম না টিউশনিতে। ফেরার সময় মাহবুবার কাছ থেকে বিদায় নিয়ে আসিনি। মেজাজ খারাপ ছিল। মেয়েটার হাসি শোনা হয়নি। মেয়েটা সারাক্ষণ হাসে, কারণে অকারণে হাসে। হাসিটা অদ্ভুত, শুনলে মনে হয় কাজ ভাঙছে। মাহবুবাকে পড়িয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। শহরটা ছোট, সাইকেল নিয়ে টান দিলেই মনে হয় যেখানেই যাই না কেন 5 থেকে 10 মিনিটের পথ। ব্যাডমিন্টন খেলে আবার বিবির পুকুরের পাড়ে আড্ডা, আলু চপ, একটু লবণ আর শসা। বাড়ি ফিরতে ফিরতে একটু রাতে। তখনও বুঝিনি মা ভালো নেই, একবারও মনে হয়নি। বুকের ভেতরটায় ভয় লাগেনি। বাড়ি ফিরে দেখলাম সাদা রঙের একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বাড়ির সামনে। প্রায় দিনই থাকে, আগে চমকাতাম, এখন আর চমকাই না। 10-12 বছর ধরে যার মা অসুস্থ তাকে এত চমকালে হয় না। ক্লান্ত শরীরটা নিয়ে ধীরে সুস্থে ঘরে ঢুকে দেখি স্ট্রেচারে তোলা হচ্ছে মাকে। জ্ঞান নেই, মুখের কোণা থেকে গড়িয়ে পড়ছে সাদা ফেনা। আর মনে নেই, মনে থাকলেও এখন গুছিয়ে লিখতে পারবো না, সময় লাগবে একটু। আপাতত থাক, মাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। চাইলেও পারছি না ভাবনাটাকে দূরে সরিয়ে দিতে। মন ভার হচ্ছে, মা যে আমার খুব প্রিয়।
মা, মা গো, খুব কাঁদতে ইচ্ছে করে। পানি কেনার কথা বলে বাবা আর মামার কাছ থেকে আড়াল হই। কোঠারি হাসপাতালের ওয়াশরুমে ঢুকলাম, মুখে পানি দিলাম। দেখি হালকা হতে পারি না। জানি শোকের বয়স অল্প হয়, মানুষ ভুলে যেতে পছন্দ করে। মাকেও হয়তো ভুলে যাব। একদিন 2 দিন তারপর ছবি হয়ে থাকবে। মায়ের ন্যামটা ছেলে আমি। মুখে না বলতে পারলেও মাকে নিয়ে আমার দুশ্চিন্তা শেষ নেই। মা মারা যাবে, ডাক্তাররা আশা দিতে পারছেন না। কলকাতার আকাশে আজকে একটু ঝড় হতে পারে না? ভয়ঙ্কর ঝড়। ধুলোয় ঢেকে যাবে পুরো শহরটা, ঘরবন্দি হবে মানুষ। গাছ গাছের পাতায় তোলপাড় হবে, ডাল ভেঙে পড়ে রাস্তা বন্ধ হবে, এলোমেলো হবে তুমুল হাওয়ায়, সব এলোমেলো। তারপর ঝড় শেষে হবে নীরব বৃষ্টি। তখন আমি মাকে হাসপাতাল থেকে নিয়ে নেব। সুস্থ হয়ে সে যাবে তার বাড়ি, আপন ভিলাতে, ভিজতে ভিজতে। ওয়াশরুম থেকে বের হই, বাবা আর মামার কাছে যাই। তাদের হালকা করতে হবে, ভয় পেলে চলবে না। মায়ের কিছু হবে না, টেনশন নাই, সব ঠিক থাকবে, উন্নত চিকিৎসা। এইটুকুন বলে বাবা মামাকে হালকা করতে গিয়ে নিজেই কেঁদে ফেলি বাচ্চাদের মতন। বাবা জড়িয়ে ধরেন, তিনিও কাঁদেন, বলেন বাঁচানো যাবে না, যাবে না। ঝড় শুরু হয় কলকাতায়। আজব কাণ্ড, কিসের আলামত জানা নেই। আমি এখন কিছু জানি না, জানতে চাই না, শুধু কাঁদতে চাই। কান্নার দরকার আছে। মাহবুবা পাশে থাকলে ভালো হতো এই সময়। কেন এমন মনে হলো? কেন? ছি। কুঝিকঝিক কাশফুল থাকলো জমা আমার ভুল। ট্রেনে দুর্ঘটনা। ক্যানিং যাচ্ছি, হালকা বৃষ্টি হয়েছে সকালবেলা। গতকালের ঝড়ের পর দমকা হাওয়া, ধূসর কালো মেঘ ঢেকে রেখেছে আকাশ আর সূর্যকে। বৃষ্টি হবে হবে ভাব। দুর্ঘটনা নিয়ে লোকজনের চোখে মুখে ভয়। আমি এসব কেয়ার করছি না। শরীর খারাপ, গাড়িতে উঠলেই বমি হয়। অ্যাভোমিন গিলে লং জার্নিতে যাই সব সময়। আসার পথে খেয়াল ছিল না ওষুধ খেতে। এদিকে অ্যাভোমিন পাওয়া যায় কিনা কে জানে। বমি করেছি, করার পর অবশ্য ফুরফুরে লাগছে। সিদ্ধ ডিম খাচ্ছি, এর আগে খাওয়া হয়েছে বড়ইয়ের ভর্তা। ট্রেনে এসব বিক্রি হয়, চলতি পথে খেতে মন্দ লাগে না। বোন রুবি চোখ মুখ শক্ত করে আছে যন্ত্রণায়, রাতের ব্যথা। অল্প বয়সে এই রোগ সে কোথা থেকে আমদানি করলো কে জানে। বাতের ব্যথা। ব্যথা ভাইয়া, ব্যথা, চকলেট খাবো। রুবি কেঁদে কেঁদে আবদার করে আমার কাছে। ব্যথার সাথে চকলেটের কি সম্পর্ক বুঝলাম না। রুবির সব কথাই চকলেট গিয়ে শেষ হয়। গাধি, চুপ থাক, এখানে চকলেট নাই, মাইর খাবি। মেজাজ খারাপ করে বলি, খাওয়ার সময় বিরক্ত করলে চট বসাতে ইচ্ছে করে। ব্যথা তো,
বলে কান্না শুরু করে রুবি। চুপ চুপ চুপ। ক্যানিং পৌঁছে ক্যান্ডি, এর আগে না। বড় মামা টেনশনে আছেন। রুবিকে ধমক দিয়ে সামনে কি অবস্থা জানতে লোকজনের সাথে কথা বলা শুরু করেছেন। ট্রেন লাইনের দুর্ঘটনা নিয়ে খবরাখবর নেওয়ার চেষ্টা করে। আমি রুবিকে সম্পূর্ণ উপেক্ষা করে ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখায় মন দিই। রুবি ঘ্যান ঘ্যান করে, আমি পাত্তা দিই না। চোখ বন্ধ করার মতন কান বন্ধ রাখার উপায় থাকলে মন্দ হতো না। তাহলে এখন আর রুবির আলাপ শুনতে হতো না, কান বন্ধ রাখতাম। জানালার বাইরে এখানে অন্য এক পৃথিবী। নদীর বেসামাল জল ঝাপটা মারে পারে। নৌকা কতগুলো ছুটছে, মহিষের দল সার বেঁধে পার হচ্ছে নদী। বৃষ্টির পর ধোয়া গাছের পাতা বড় বেশি সবুজ। এই সবুজ আর গ্রামটাকে একটু একটু করে গিলে ফেলার চেষ্টা করছে শহর। সবুজের শহরে উকি দিচ্ছে একটা আটটা ইট সিমেন্টের বাড়ি। বাড়ি উঠছে, ইট বালু সুরকি স্তূপ করে রাখা। একটা ইটের ভাটাও চোখে পড়ল। কচুরিপানায় ভর্তি একটা পুকুর আছে। প্যাকর প্যাকর করে কয়েকটা হাঁস নেমে পড়ল পুকুরে। সাঁতার কাটবে আরামে। গাছপাতা কেমন ধেয়ে আসছে নিজের দিকে। কু ঝিকঝিক কু ঝিকঝিক কু ঝিকঝিক। ঘুম চলে আসে আমার। আজকাল সুন্দর কিছু দেখলেই আমার ইচ্ছে হয় মাকে দেখাতে। মায়ের তো আর অল্প কিছুদিন থাকা হবে পৃথিবীতে। সুন্দর কিছু দেখুক, ভালো করে দেখুক। সুন্দর কোনো কিছুর দিকে একটানা তাকালে আমার ঝাপসা হয় চোখ। মাকে ধরে রাখতে ইচ্ছে হয়। ধরে রাখার ব্যাপারটা নিজের হাতে নেই। কি অসহায় আমরা, কি অসহায় মানুষ। সম্মানিত যাত্রীগণ, ভালো কাজে পুণ্য কাজে শরীক হন আপনিও। মন্দির হবে, চাঁদা প্রয়োজন। এখন দান করেন, পরে স্বর্গ নিশ্চিত করুন। ট্রেনের ভেতরে গেরুয়া পোশাক পরা এক সাধুকে বলতে শুনলাম, এসব লোক সব জায়গায় আছে, পরিবেশের সাথে মানিয়ে যায়, মন্দ লাগে না। দান খয়রাতে তাদের জীবন চলে, আয় নেহাত মন্দ বলে মনে হয় না। পাশের যাত্রী থেকে জানলাম মন্দিরের জন্য নিয়মিত টাকা উঠায় এই লোক। কোথায় মন্দির জানা নেই। তিনি নিয়মিত যাত্রা করেন এই রুটে। সব সময় এই লোকের সাথে দেখা হয়। মন্দিরের কাজ কতদূর এটা নাকি জানতে চেয়েছিল একবার। সামনের অমাবস্যায় 2টো ডাল রুটি খেয়ে যাবেন সেদিন। আসবেন মশাই? এই উত্তর ছিল সাধুর। পাশের যাত্রীর কাছ থেকে এসব শুনেও লোকটাকে 10 রুপির একটা নোট দিলাম। নোটটা দিলাম দেখে পাশের যাত্রী মনে হয় মনক্ষুণ্ণ হলো। চুপ হয়ে গেল সে, একটা কথাও বলল না আর। সাধু লোকটাকে আমার ভালো লেগেছে। কোনো এক গল্পের চরিত্র মনে হচ্ছে, তাই দান করেছি। 10 রুপি পাবার পর তার মুখের কোণায় ফুটে ওঠা হাসিটা দেখাই দরকার ছিল। সে হাসিটা দেখলাম। মন ভালো হয়ে গেল। কে কি ভাবলো, মন খারাপ করলো কিনা, এতে কিছু যায় আসে না আমার। তাই রুবির বাতের ব্যথা কমে গেছে আচমকাই। এখন সে হা হয়ে বাইরের দৃশ্য দেখছে, সুন্দর দৃশ্য। রুবিকে চকলেট কিনে দেওয়া হয়েছিল সকালে।
বাদাম চকলেট। মুখে দিলেই বাদামের ঘ্রাণ। সে চকলেট আরাম করে খেতে পারেনি রুবি। দুটো চকলেটের একটা আসার পথে তাড়াহুড়োয় ফেলে দিয়েছে কোথাও। আর একটা কথা বলতে বলতে মুখে দেবার সময় হুট করে গলা দিয়ে নেমে গেছে। কোত করে গিলে ফেলতে হয়েছে তখন। আরাম করে খেতে পারেনি। এই শোক তাকে কাবু করেছে। তাই থেকে থেকে চকলেটের কথা মনে করে চিৎকার করেছে অনেকক্ষণ। আপাতত সব শোক যন্ত্রণা ভুলেছে মেয়েটা, এটাই শান্তি। রুবির মুখ নিয়ে আমরা শঙ্কিত, সে চুপ থাকলেই বাঁচোয়া। ক্যানিংয়ে যাচ্ছি অপুদার সঙ্গে দেখা করতে। অপূর্ব সরকার, বরিশালে আমাদের পাড়াতেই থাকে, একসাথে ক্রিকেট খেলতাম। পড়তে এসেছে এই ছেলে ভারতে, ক্যানিংয়ে থাকে। এখানেরই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে মনে হয়। ভারতে পড়তে আসলেই আমরা তাকে মেধাবী ছাত্র মনে করি। দেশে থাকতে অপুদার পাশ করতেই ঝামেলা হয়ে যেত। এখানে এসে নাকি সে ভালো ছাত্র হয়ে গেছে, রেজাল্ট ভালো। বাবার কাছে শুনেছি। বাবা বলেন, পা ধোয়া পানি খাও, দেখো কি জেদ ছেলের। এক সময় ছাত্র খারাপ ছিল, আর এখন হবে না, তোমাকে দিয়ে হবে না। আমাকে নিয়ে বাবার অভিযোগের কমতি নেই। তিনি নামকরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমার সেই সুযোগ হয়নি। ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব কিছুই হতে পারেনি। একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল অনেক, সে স্বপ্নে ছাই ঢেলে দিয়েছি। আগে এসব কথা নিয়ে আমার গা জ্বলতো, বাবার কথার পিঠে আমিও কথা বলতাম। এখন চুপ করে থাকি। চুপ করে থাকাই সকল সমস্যার একমাত্র সমাধান। ট্রেন লাইন তুলে ফেলেছে কারা যেন, গুজব ছড়িয়েছে ট্রেনের দুর্ঘটনা। এদিকটায় রাজনৈতিক কোনো ঝামেলা চলছে, ভয় করছিল লোকজন এটা নিয়ে। শোনা যাচ্ছিল ট্রেন থামিয়ে লুটপাট হয়েছে। ঘটনা এতটা সিরিয়াস না, তবে ঝামেলা কিছু হয়েছে। রাজনীতির সুযোগ নিয়ে উটকো লোকজন এটা ওটা সামান্য জিনিস ছিনিয়ে নিয়েছে। ক্যানিং পৌঁছাতে দেরি হয় না। মফস্বল শহর, অল্প কিছু বাড়ি আর অল্প কিছু মানুষ। বাবা একটা ঝামেলায় পড়েছেন, বিস্তারিত জানি না। বাবা আর মামা আলোচনা করেন, আমাকে গোনায় ধরে না। যতটুকু জানি তাতে বুঝলাম পুলিশি ঝামেলা। ডলার এন্ডোর্স করতে গিয়ে কোনো একটা সমস্যা। ভিসা আর পাসপোর্ট নিয়েও কিছু হয়েছে মনে হয়। অপুদার পরিচিত একজন উকিল আছে এখানে, স্বরূপ মুখার্জি, জাদরের উকিল। মুশকিলা হাসানের জন্য তিনিই একমাত্র ভরসা। অপুদার সাথে বাবার আলাপ হয়েছে আগে। স্বরূপ মুখার্জি ক্যানিং থাকেন। তার বাড়িতে যাওয়া আজ নিয়ে যাওয়া হবে আমাদের। সেখানে ঝামেলা নিয়ে কথাবার্তা হবে। উকিল সাহেবের সম্মানী কেমন হবে সেটা নিয়েও কথা হবে। স্টেশন থেকে অপুদার বাড়ি কাছেই, ঠিকানা খুঁজে পেতে কষ্ট হয় না। এদিকে এখনো বাড়িঘর উঠেনি তেমন, বেশিরভাগই খোলা জমি। কোনটা দেয়াল দিয়ে ঘেরা, দেয়ালের পাশ দিয়ে দাঁড় করানো ছোট্ট টিনের বোর্ড। এসব বোর্ডে লেখা এই জমির মালিক ক খ গ ইত্যাদি, একদম আমাদের দেশের মতো। অপুদার বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই কয়েকটা ছেলে কুটুম গো কুটুম বলে চিৎকার শুরু করে। অবাক হই। অবাকপনা কাটিয়ে দোতলা একটা বাড়ির নিচতলায় দিয়ে দরজায় নক করি।
নিচতলায় দুটো ঘর নিয়ে থাকে অপুদা। গিয়ে দেখলাম মাত্র ঘুম ভেঙেছে তার। দরজা খুলে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখলো। তারপর অনেকক্ষণ পর বাবা আর মামাকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরের বাইরে এসে আমার সাথে কথা বলা শুরু করলো। আছুস কেমনে তোরা? জড়ানো কথা। অপুদাকে দেখে মনে হলো কোনো একটা সমস্যা হয়েছে, মাথা ঠিক নেই। ভালো, পড়াশোনা করছে। বাবা বলেছে পড়ুয়া ছেলে অপুদা, তাই পড়াশোনার ব্যাপারটা কথার শুরুতে জোর করেই বললাম। ধুর, পড়াফড়া দিয়ে কি করবি, এইসবে দম নাই, ছাড়ান দে। কথাটা বলে অপুদা আমাদের ভেতরে ডাকে। বাবার চোখে অবাকপনা, মামারও একই অবস্থা। রুবিকে দেখে মনে হলো সে খুব মজা পাচ্ছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না। বোকার মতন সবাই ঘরের ভেতরে ঢুকলাম। দেখি ঘরের এক কোনায় তোশক বিছানো, সিগারেটের ধোঁয়ায় বন্দি ঘর। বমি আসে। চোখে পড়ল এক কোনায় মদের বোতল। বাবার ভালো ছেলে পড়ুয়া ছেলের অবস্থা দেখে আকাশ থেকে পড়লাম। দেশের বাইরে এসে এই অবস্থা। বাবা মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কত ভালো কথাই না আমাকে শুনিয়ে ঝাড়িয়ে দিয়েছে। এখন এখান থেকে বের হয়ে লজ্জায় মুখ দেখানোই কষ্ট হয়ে যাবে। আমি খুশি, বাবার শিক্ষা হলো খুশিতে আটকা না হয়। আমি 12-16 খানা হয়ে গেছি। ঘরের অবস্থা ভালো না আঙ্কেল, তোশক ধোয়া না, তোশকে বমি আছে। বমি করেছিলাম, শুকায় গেছে। মেঝেতে বসেন, ঘর মোছা আছে, একটু অ্যাডজাস্ট করেন বলে অপুদা। না না ঠিক আছে বলে বাবা। তার অবস্থা সঙ্গীন। অপুদা বাথরুমে ঢোকে, আমরা বসে থাকি। শুনি বাথরুমের ভেতর থেকে তার বেসুরো গলার হিন্দি গান। গোসল করছে মনে হয়। অতিথিদের বসিয়ে রেখে এসব কি আজব। বাবা, ওগুলো কি মদ? তোশকের পাশে থাকা মদের ভেতর দেখিয়ে বাবাকে বলে রুবি। ধোয়া তার সহ্য হচ্ছে না, কাশি দিচ্ছে একটু পর পর। চুপ, শাট আপ। রুবির কথার জবাব না দিয়ে বাবা ধমক দেয়। এগুলো মদ। খুশিতে গদগদ হয়ে রুবির কথায় জবাব দিই আমি। কথা শুনে বাবা রক্তচক্ষু নিয়ে তাকায়। গ্রাহ্য করি না। বোঝা যাচ্ছে আজ আমার দিন। বাবা, মদ খাবো। রুবি আবদার শুরু করে, অদ্ভুত আবদার। রুবি এই কথা বলতেই বাবা ঠাস করে একটা চড় মারে রুবির গালে। রুবি কান্না শুরু করে। আমার সাথে রুবির শত্রুতা, ঝগড়া। ছোট বোন মানেই যন্ত্রণা। রুবির চট খাওয়া দেখে খুশি হই। রুবি কাঁদতে কাঁদতে বলে, মদ খাবো, মদ খাবো। তারপর আচমকা বলে, মদ না কিনে দিলে আমিও কিন্তু মায়ের মতো মরে যাব। কথা শুনে চুপ হয়ে যেতে হয়। এসব কই থেকে শিখলো রুবি?
মায়ের অপারেশনটা পিছিয়েছে। আগের দিন শরীর এতই খারাপ হয়ে গিয়েছিল যে অপারেশন করার দিনটি উপযুক্ত নয় বলেই মনে করেছেন ডাক্তার। মাকে হাসপাতালে একা রেখে আমরা ক্যানিং এসেছি। বিপদ যখন আসে সব দিক থেকে আসে। ডলার অ্যান্ড্রোস নিয়ে ঝামেলাটা না হলেও হতো। করুণাময় কোনো এক কারণে হয়তো আমাদের উপর সন্তুষ্ট নয়, তাই তো এত বিপদ, এত কষ্ট। রুবি মায়ের মতন মরে যাবে মানে কি? মা আর মেয়ে দুজনকেই বাঁচতে হবে, বুঝলা? আর মদ খেতে হবে না, মদ খারাপ। চলো তোমাকে চকলেট কিনে দিই, ফাটাফাটি চকলেট। অপুদা বাথরুম থেকে বের হয়ে বলল রুবিকে। কখন বের হয়েছে খেয়ালই করিনি আমরা কেউ। রুবিকে নিয়ে অপুদা মোড়ের দোকানে যায়, কেউ না করি না। চকলেট পেলে রুবির কান্না থামবে হয়তো। মাথার ভেতর ঘুরছে রুবির কথাটা, আমিও কিন্তু মায়ের মতো মরে যাব। কি বাজে কথা। অপুদা এসে বাঁচিয়ে দিল, রুবিকে থামিয়ে দিয়ে এই আহত মুহূর্তটার শরীরে একটু হলেও ভালো থাকার প্রলেপ লাগালো। যেই অপুদার উপর নৃত্য হচ্ছিলাম একটু আগেও, ধোয়া ভরা এই ঘরটার ভেতর বসে সেই অপুদার উপরেই কৃতজ্ঞতায় ভরে উঠেছে আমাদের তিনজনের মন, বাবা, আমি আর বড় মামা। কেন জানি আমার মনে হয় অপুদা আমাদের কলকাতা থেকে দেশে যাওয়ারও ব্যবস্থা করে দিতে পারবে সহজেই। মামা বলেছেন আমরা দেশে যেতে পারবো না। ডলার এন্ডোর্স নিয়ে ঝামেলাটা এত গভীর যে জেলে যাওয়া হতে পারে। না জেনে না বুঝে কঠিন অপরাধ করা হয়েছে। মামা বাড়িয়ে বলেন, অত আমলে নেইনি, তবে কিছু কিছু তো সত্যি, সেটা অপুদা ঠিক করে দেবে। আমাদের অপুদা ঠিক করে দেবে। এই ধরনের মানুষেরা অনেক কিছু পারে, অনেক কিছু। কলকাতায় থাকা দিনগুলোর ভেতর আজকের দিনটা অপুদার কারণে আমার মনে থাকবে, ভোলার উপায় নেই। পৃথিবীতে ভালো মানুষ আছে রে, ভালো মানুষ আছে। অপুদা বের হয়ে যাবার কিছুক্ষণ পর বাবা আস্তে করে বলে, আমি আর মামা মাথা উপর নিচ করে তার কথা মেনে নিই। মেনে নিতেই হয়। অপুদা ভালো থাকুক, আমাদের ভালোই ভালোই মাকে নিয়ে দেশে যাবার ব্যবস্থাও করে দিই। পাগলামি করলেও উপরওয়ালা তাকে ভালো রাখুক, প্রার্থনা এই তো।